বিগত 5ই আগস্টের আগে যেসব শিক্ষকরা রাস্তায় নেমে এসেছিল, শহীদ মিনারে এসেছিল, যারা এসে নিজেদের বুক কাঁপে না আসমান কাঁপে বলে বড় বড় বয়ান দিচ্ছিলেন, আজকে তাদের আসমান কাঁপে নাই। এই যে ছাত্রদেরকে বেধড়ক পিটালো, আজকে যে ছাত্রদের উপরে এই যে বেপরোয়া লাঠিচার্জ করা হলো, কই তাদের বুক কাঁপে নাই? আজকে জগন্নাথের সেই প্রফেসর এসে বলে নাই যে আমি জল্লাদের কসাইখানা বাংলাদেশ দেখতে চাই না? তানভীর হায়দার, আজকে বুয়েট এত উত্তপ্ত হয়ে উঠলো কেন? তারা কেন এতটা মারমুখী উঠলো? আমি দেখলাম যে আপনার ফাহাদের ভাই তিনি বলছেন তাকেও মেরেছে। এরকম আরো অনেকে বলছে যে তারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু পুলিশ তাদেরকে বেধড় মারপিট করেছে। কেন মানে বুয়েটের উপরে এত চড়াও হলো কেন? অ্যাকচুয়ালি সত্যনাপা, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত যে খাতটি সেটা হলো শিক্ষা, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানরা। এবং আপনারা দেখেন, ভাই যে কথাটি বলছিলেন যে এই যে অটো পাস দিয়ে শুরু হলো, এখন কোনো কিছু ঘটলেই রাজপথ মানে 10, 15, 20 জনে মিলে শাহবাগ অবরোধ করে ফেলে, সেখানে সায়েন্স ল্যাব অবরোধ করে ফেলে, যে যেখানে পারে বসে যায়। এরা শিক্ষার্থী, এরা জুলাই যোদ্ধা, এদের অনেক টাইটেল আছে, করে এরা নানা ধরনের মব তৈরি করছে পুরো বাংলাদেশ। আর আমি বলবো যে প্রফেসর ইউনূস, আপনারা জানেন, যখন কোনো ঘটনা ঘটায় ওনার প্রত্যেকটা ঘটনার পিছনে উদ্দেশ্য আছে। এই আজকে পুলিশের যে লাঠিচার্জটি শাহবাগে করা হলো, আপনি কি মনে করেন যে এটা সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে সিগন্যাল না দিলে তারা বুয়েটিকে এই শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করবে? এই সময়ে পুলিশের এত বড় সাহস হয়েছে? আমার তো মনে হয় এটাকে ডেফিনেটলি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে লাঠিচার্জ করার জন্য, এবং দ্যাটস ওয়াই তারা এই কাজটি করেছে। এর কারণ সিম্পল, অনেকগুলো সূত্র আজকে মিলানোর চেষ্টা করে। আজকে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে যেটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা 15 অ্যামেন্ডমেন্টের যে কিছু অংশ তারা রিভাইভ করেছিল, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং গণভোটের যে বিধান, এই দুইটা ব্যবস্থা তো তারা রিভাইভ করেছে হাইকোর্টের আদেশ। আজকে কিন্তু এপিলেট ডিভিশনের 26 এবং 27 তারিখে ফুল ডে হিয়ারিং হয়েছে। আজকে অর্ডার দেওয়ার কথা ছিল, যেটাকে অলরেডি অক্টোবরে নিয়ে যাওয়া। তাহলে এখানে একটা আলোচনার বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আসছে কি আসছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ইউনূস সাহেবের ভবিষ্যৎ, এটা কিন্তু একটা আলোচনার বিষয় আছে। এখন সারাদিন কিন্তু আজকে এই বিষয়টার উপর থেকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো কি বুয়েটের ছাত্রদের উপরে পুলিশের নৃশংস হামলার মাধ্যমে। মানুষ কিন্তু, আমরা কিন্তু এখন কথা বলতেছি কোনটা নিয়ে? বুয়েট নিয়ে, যে আজকে কেন তাদেরকে পিঠালো, যারা নিয়োগ করলো তাদেরকে কেন ইউনূস চড়া হলো। কিন্তু যে ঘটনাটি আজকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে ঘটে গেছে, সেটি কিন্তু রাষ্ট্রের দৃষ্টির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস দেখেন, এই বিগত একটি বছর এমন কোনো দিন গিয়েছে যে আমরা একটা থেকে একটা ভয়ঙ্কর বিভৎস ঘটনা দেখিনি, এবং প্রতিদিনই এমন এমন ঘটনার জন্ম হয় যার কারণে আমরা গতকালকে কি কি ঘটনা ঘটেছিল সেটা ভুলে গেছি। শিশু আসিয়ার কি বিচার হয়েছে? শিশু আসিয়ার যারা ধর্ষণকারী তাদের কি সাজা হয়েছে? 3 মাসে তো সাজা হওয়ার কথা ছিল। বাংলাদেশ কি শিশু আসিয়ার ধর্ষকদের সাজা দিতে পেরেছে 3 মাসের মধ্যে? পারেনি। মাইলস্টোনে যে ছাত্রদেরকে এই বিমান দুর্ঘটনায় যে আজকে কতগুলো ছাত্র নিহত হলো, তার সংখ্যা কি আমরা জানতে পেরেছি? এখন কি মিডিয়া কথা বলছে মাইলস্টোন নেই? আওয়াজ নেই। গোপালগঞ্জে যে নৃশংসভাবে সেনাবাহিনী যে আহ, ওখানে গণহত্যা চালালো, সেটা নিয়ে কোনো কথা আছে মিডিয়াতে? কোনো কথা নেই। তো প্রতিনিয়ত এমন এমন ঘটনা এই ইউনূস সাহেব জন্ম দিবে, যাতে করে এগুলো হচ্ছে রিটেন স্ক্রিপ্ট তার। এবং আমি আজ থেকে 1 বছর আগে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে এই ইউনূস সরকার ইচ্ছাকৃতভাবে পুরো বাংলাদেশে তার বাহিনী দিয়ে সে নানা ধরনের কেওয়াস সৃষ্টি করে রাখবে, সো দ্যাট আমাদের দৃষ্টিটা ওদিকে থাকে। এবং বিহাইন্ড দ্য সিন তিনি যে এজেন্ডা দিয়ে তাকে এখানে বাংলাদেশে পাঠানো হয়েছে, তিনি সেই এজেন্ডা গুলো বাস্তবায়ন করবেন। এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি যাদেরকে যাদেরকে সাথে নেওয়া দরকার ঠিক তাদেরকে তিনি সাথে নিয়েছেন। এবং তিনি আনটিল এন্ড আনলেস ট্রাই করবেন এটাকে মানে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং যখন তিনি চূড়ান্ত পরিণতির দিকে না নিতে পারবেন, আলটিমেটলি উনি সবকিছু কেওয়াজ মিলে উনি ফেসে যাবেন। ভেরি ফাইন মর্নিং, সে বাংলাদেশ থেকে চলে যাবে।
এখানে কোনো সংস্কার নাই, কোনো নির্বাচন বলেন কিছুই, নাথিং এলস, অল আর ব্লাডি তামাশা ওভার দেয়ার। এখানে যা ঘটছে বাংলাদেশে, এখানে না আপনি যদি এখন আমাকে বলতে বলেন যে বাংলাদেশে কি কোনো সুশীল বুদ্ধিজীবী মানবাধিকার সংগঠন, সাধারণ বিবেকবান বর্জিত মানুষ, তারপর আইন বিভাগ কিছু আছে? নাথিং এলস, কিছুই নাই এখানে। এই যে বিগত 5ই আগস্টের আগে যেসব শিক্ষকরা রাস্তায় নেমে এসেছিল, শহীদ মিনারে এসেছিল, যারা এসে নিজেদের বুক কাঁপে না আসমান কাঁপে বলে বড় বড় বয়ান দিচ্ছিলেন, আজকে তাদের আসমান কাঁপে নাই। এই যে ছাত্রদেরকে বেধড়ক পিটালো, আজকে যে ছাত্রদের উপরে যে বেপরোয়া লাঠিচার্জ করা হলো, কই তাদের বুক কাঁপে নাই? আজকে জগন্নাথের সেই প্রফেসর এসে বলে নাই যে আমি জল্লাদের কসাইখানা বাংলাদেশ দেখতে চাই না? উনাদের আর্তনাদ আজকে জাগ্রত হয় না? এই যে বিগত একটি বছর পুরো বাংলাদেশে আপনারা দেখেন, বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘটনা চলছে এখন, প্রতিদিন নদীতে 30 থেকে 40 জনের লাশ ভেসে উঠছে। কোথায়? এর মধ্যে 70-60-70% পরিচয় জানা যাচ্ছে না, গলা কাটা লাশ। এগুলা কাদের? এত মৃতদেহ থেকে ভেসে আসছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো নিয়ে কোনো মানবাধিকারের কোনো বয়ান নেই বাংলাদেশে, কোনো কিছু নাই। বিএনপি যে কত তাড়াতাড়ি আমাদেরকে ক্ষমতায় যেতে পারবো, এবং এর জন্য ইউনূসের সাথে যত আপোষ দরকার, প্রয়োজনে দেশ বিক্রি করে দাও, দেশের যত যেখানে সাইন করতে বলবে বিএনপি সাইন করবে। মুক্তিযুদ্ধ জাহান্নামের চৌরাস্তায় যাক, বলবে আমরা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, সাইনবোর্ড রাখবে। আর মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য, আপহোল্ড করার জন্য তাদের কোনো কর্মসূচি নেই। সব যখন আপনার দেখবেন ইয়ে হবে, তখন নেক্সট আন্দোলন আসবে কি জানেন? ফেসিস্ট ফিরে আসছে। মানে ট্রাম্প কার্ড তো একটা আছে, ফেসিস্ট ফিরে আসছে, আসো ঐক্যমত হবো, ঐক্যমত ফেসিস্টকে ঠেকাও। এই নাটক তো আমরা দেখতে দেখতে টায়ার্ড, রীতিমতো পুরো বাংলাদেশ টায়ার্ড। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এগুলো আমরা আসলে আর কতদিন সহ্য করব? এগুলো আজকে কতদিন সহ্য করব? আর কতদিন আমাদেরকে এই ধরনের তামাশা দেখতে হবে? এবং সেনাবাহিনীকে একটা মকারি বাহিনীতে পরিণত করা হয়েছে, এবং আগামীতে সেনাবাহিনীর যে অবস্থান কোন জায়গায় গিয়ে ঠেকবে, এবং এই দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি ন্যূনতম কোনো আস্থা, বিশ্বাস, ভরসা রাখবে কিনা, সেটা এখন প্রশ্নের সম্মুখীন। কারণ কোনো কিছুই তো আসলে নিয়ন্ত্রণে নেই, না রাষ্ট্র, না জনগণ, না আইন শৃঙ্খলা, না এদেশের কোনো কিছু। যে যার মতো চলছে, যে যার মতো কর্মকাণ্ড করছে। মানে একটা রাষ্ট্র চালাতে হলে যে নিয়ম নীতি থাকা দরকার, কোনো কিছু তো আমরা এখানে দেখছি না, কোনো কিছুরই কোনো তোয়াক্কা নেই। বুঝতে পারছি সঞ্জয়, একটা জিনিস যেটা তানভীর হায়দার বললেন, মানে আপনি ওইটা উল্লেখ করেছেন যে একটা আমাদের যে একটা মনস্তাত্ত্বিক ভাবে আমরা একটা ভীষণ রকম মানে পুরো জাতিগত একটা ট্রমা কাজ করছে কিনা, এটা একটা বড় বিষয়। কিন্তু দেখুন, আমি প্রায় 30 বছর সাংবাদিকতা করছি, আমি কিন্তু কোনোদিনও দেখিনি এরকম প্রতিদিন মানুষের লাশ নদীতে খালে বিলে ভেসে উঠছে। শুধু তাই না, হত্যার পরে তাকে হয় গাছে ঝুলিয়ে রাখছে অথবা বাড়ির সামনে ঝুলিয়ে রাখছে। মানে কোথাও না কোথাও সবাইকে দেখাতে চায় যে কত নৃশংসভাবে এই হত্যাটি ঘটেছে। এইগুলোর কি কোনোটিরও কোনো ফলো আপ কারা করছে, বা এগুলি টার্গেটেড কিলিং কিনা, আপনি একটা ধারণা দিতে পারেন আমাদেরকে? আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি মেসেঞ্জারে, সরি, আপনি এটা একটু দেখাতে পারেন যে কি বিভৎস ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিনিয়ত। কারণ এত বিভৎস জিনিস দেখানো যায় না। আমি দেখেছি, আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আমি অসুস্থ বোধ করি, আমি ঘুমাতে পারি না। না সেটাই, আপনি আসলে মানে কত ভিডিও আর দেখবেন। মানে আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা তো ধরেন তামিল ভাই যেটা বললেন, এখন আমরা আসলে মানে এমন একটা জায়গায় চলে গেছি যে আমরা আসলে একটা ঘটনা কত নৃশংস সেটা বুঝতে হলে আমরা এখন ভিডিও দেখে দেখে আসলে একটা জাজমেন্টের জায়গায় যাওয়ার চেষ্টা করছি। কারণ কিন্তু যে ঘটনার ভিডিও নাই, ধরেন এই যে যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদনে এসেছে, গড়ে হচ্ছে কত 60 বা 70টার মতো লাশ হচ্ছে প্রতি মাসে হচ্ছে পাওয়া যাচ্ছে বুড়িগঙ্গাতে বা নদীতে। তো এগুলো তো ভিডিও নাই, কিন্তু এগুলো মানে এই নৃশংসতা আপনি আসলে কিভাবে আমাদের এখন মানে আমরা খবরগুলো পড়ি এবং আমরা মানে মানে জাস্ট হচ্ছে মানে সেটার কোনো ছবি নাই, দৃশ্য নাই বলে হচ্ছে আমরা হয়তো সেগুলোকে এড়িয়ে যাই। মানে আমরা আমাদের জায়গাটা, মনস্তাত্ত্বিক জায়গাটা আসলে ওই জায়গায় পৌঁছে গেছে যে আমরা ঘটনার ভয়াবহতার পরিমাপের ক্ষেত্রেও অপেক্ষাকৃত কোনটা ভয়াবহ সেইটা এখন পরিমাপ করতে শুরু করেছি। আপনি মাগুরার যে শিশুটিকে নিয়ে এত বড় আন্দোলন হলো, এত বড় ঘটনা মানে মানে আলোড়ন তৈরি হলো, তারপরে এই ধরনের ঘটনা ঘটে নাই।
এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, বা মানে কাছাকাছি, আমি আসলে এর চেয়েও শব্দটা আসলে ব্যবহার করা ঠিক হয় নাই, মানে সব ঘটনাই ভয়াবহ। আমি বললাম যে হচ্ছে যে একই মাত্রার একই ধরনের অসংখ্য শিশু কিন্তু হচ্ছে যে এইরকম ধর্ষণ হত্যার শিকার হয়েছে, নারীরা হচ্ছে। আমরা আমরা কিন্তু আর মানে ওই মাপের আর প্রতিবাদও দেখছি না, ওই মাপের। এটা শুধু এমন না যে লোকজন সেটা গ্রহণ করছে, লোকজন আসলে অভ্যস্ত হয়ে উঠছে। আমি আসলে এখন জায়গাটা এমন একটা জায়গায় চলে গেছে যে আমি বাছাই করি আমার পরিচিত কোনো লোক বা মানুষের মধ্যে থাকছে কিনা, সেটা নিয়ে আমি বেশি চিন্তা করি, এবং এটাই একটা ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থায় শেষ পর্যন্ত এটাই হয়ে থাকে। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে এই যে আইডেন্টিফাই করার ব্যাপারটা, নৃশংসতার ব্যাপারগুলো, সেগুলো আসলে কে করবে বলেন? মানে যারা করবে, আপনি দেখেন 2-3 দিন আগে আমি দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তাকে, রাজশাহী রেঞ্জে উনি ছিলেন, ডিবিতে ছিলেন, তাকে মব ঢুকে পিটিয়ে রক্তাক্ত করে সে তাকে মানে থানায় হস্তান্তর করছে। তাহলে যে পুলিশ এটা করবে, মানে পুলিশের তো মূল দায়িত্ব এইসব ঘটনাগুলোকে আইডেন্টিফাই করা বা ব্যবস্থা নেওয়া, সেই পুলিশ যখন হচ্ছে যে তাকে এইরকম পিটিয়ে রক্তাক্ত করে তাকে মবের লোকজন সদর্পে থানায় হস্তান্তর করছে, থানা আবার তাকে মানে কারাগারে পাঠাচ্ছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এইসব ঘটনাগুলো যখন ঘটে, আপনি আসলে কিভাবে আশা করেন যেসব ঘটনা, অন্য সাধারণ যে ঘটনা, সাধারণ মানে হচ্ছে যে পুলিশ বাহিনীর বাইরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর তদন্ত বা সেইগুলো প্রতিরোধের। আমি দেখলাম যে হচ্ছে যে লুট করা, বিবিসি বাংলাতেই এই হয়েছে, সেটা হচ্ছে লুট করা, থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে পুলিশের বাড়িতে হামলা করা হচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে। এই পর্যায়ে চলে যাওয়ার জন্য কারা দায়ী? মূলত সরকার এক ধরনের বৈধতা তো দিয়েছেই, কারণ হচ্ছে যে তারা একটা সময় পর্যন্ত কোনো হত্যার বিচার করা যাবে না, কোনো ঘটনার বিচার করা যাবে না, এই ধরনের দায়বদ্ধতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ফলে সেই যে একটা মেজর একটা সমস্যা তৈরি হয়ে অনেক আগে থেকেই আছে। তারপরে যখন দায়মুক্তি নাই, সেই সময়ের ঘটনাগুলোকে আপনি যদি দেখেন, পুলিশের ওপর কতগুলো হামলার ঘটনা ঘটেছে, কত পুলিশ আহত হয়েছে। তো সেই একটা ঘটনার তো বিচার তদন্ত ব্যবস্থা আমরা দেখি নাই, উল্টো আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে হচ্ছে যে তালা দিয়ে দেখা হয়েছে, পরে শেষ পর্যন্ত পুলিশকে বাধ্য হতে হয়েছে সেটা ঘটনার মাপ চাইতে, সেই যে ব্যবস্থা নিতে। আবার মানে এবং সেই একজন ওখানে একজন মানে পুলিশ কর্মকর্তাকে প্রচন্ড আহত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা দিতে হয়েছে, পুলিশকে দিতে হয়েছে। আবার এই যে চিটাগাং এর একটা জায়গায় কিছুদিন আগে একই ঘটনা ঘটলো, মব করা হলো, তারপর সেই থানার ওসিকে বদলি করে দেওয়া হলো। এই ধরনের ঘটনা আজকে আপনি মানে আমি কোনো পক্ষে যাচ্ছি না, পুলিশ কি করেছে না ছাত্র করেছে সেটার দিকে আমি না যাই। আমি শুধু দেখেন সরকারের নিয়োগ করা, মানে সরকার যাকে হচ্ছে ঢাকার পুলিশের উপকমিশনার করেছে, মাসুদ আলম আজকে বলছেন যে আমরা বাধা দিয়েছি, তাতেই আমার পদত্যাগ দাবি করছে। যদি হচ্ছে আমরা পদক্ষেপ পেতাম, মানে হচ্ছে যে চড়াও হতো তার ভাষায়, তাহলে আমি তো দেশেই থাকতে পারতাম।